হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ শুক্রবার, সকাল এখন 10টা। 3 দিন আগে আমরা একটু কলকাতা এসেছি। প্রতিবারের মতো এবারেও আমাদের নিজেদের গাড়ি নিয়েই বাই রোড কলকাতা আসা হয়েছে। তবে খুব বেশি দিনের জন্য আমরা কলকাতা আসিনি জানেন। আজ শুক্রবার, কাল বাদে পরশু মানে রবিবার আবার আমরা রাঁচি ফিরে যাব। এখন যাচ্ছি আমরা কলকাতার মা ফ্লাইওভারের উপর দিয়ে। আজকে আমাদের গন্তব্য দা রাজবাড়ি বাওয়ালি। আমরা 10:45 নাগাদ রাজারহাট থেকে রওনা দিয়েছিলাম, যেখান থেকে বাওয়ালির রাজবাড়ির দূরত্ব প্রায় 54 কিলোমিটারের মতো। ব্রিজের ওপর থেকেই আকাশের অবস্থাটা একবার দেখুন, ঘন কালো মেঘ জমেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এই মা ফ্লাইওভারটি থেকে নেমে আলিপুর চিড়িয়াখানার সামনে দিয়ে গিয়ে ডায়মন্ড হারবার রোড ধরে মাঝের হাট বেহালা হয়ে জোকা থেকে ডান দিকে ঘুরে ক্যানাল রোড ধরেছিলাম। এই ক্যানাল রোডটি দিয়ে কিছুটা এগিয়ে আবার ঠাকুরপুকুর বিবিরহাট রোড ধরে আমরা আমাদের গন্তব্যে মানে বাওয়ালির রাজবাড়িতে পৌঁছেছিলাম। তবে ফেরার সময় আর আমরা এই রাস্তা দিয়ে ফিরিনি, ফিরেছিলাম নিশ্চিন্তপুর বাটানগর হয়ে সম্প্রীতি ফ্লাইওভারের উপর দিয়ে বজবজ রোড ধরে। তবে জানেন, ডায়মন্ড হারবার রোডই বলুন আর বজবজ রোডই বলুন, দুটো রোডের কন্ডিশনই খুবই খারাপ। সকাল 10:45টায় বেরিয়ে প্রায় 12টার দিকে আমরা রাজবাড়িতে এসে পৌঁছালাম। আর ওই যে পুকুরের পাশে মন্দিরটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। রাস্তার জন্য এই রাজবাড়িতে পৌঁছাতে আমার হাজবেন্ড মানে আপনাদের দাদার পুরো ঘাম বেরিয়ে গেছিল। তবে এই রাজবাড়িটিতে আসার ইচ্ছাও আমার থেকে আমার হাজবেন্ডেরই বেশি ছিল। ইনি হচ্ছেন আমার দেওর, পিছনে শাশুড়ি মা আর আমার ছোট জা। আজকে আমাদের একটি বিশেষ দিন, 28তম বিবাহবার্ষিকী। আর সেই জন্যই আমার শ্বশুর বাড়ির সকলকে নিয়ে চলে এসেছি এই রাজবাড়ি বাওয়ালিতে। হলুদ গেঞ্জি পরা গোলু গোলু এই খুদে সদস্যটি হচ্ছে আমার দেওরের ছেলে। রাজবাড়ির দরজা দিয়ে ঢোকার আগে এনারা শঙ্খ বাজিয়ে কপালে টিকা লাগিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। এই অভ্যর্থনা আমাদের সকলের বেশ ভালো লেগেছিল। এটি হচ্ছে রাজবাড়িতে ঢোকার প্রধান দরজা। দুপাশে জ্বালানো রয়েছে কিছু প্রদীপ আর ছাদের ওপর থেকে ঝোলানো রয়েছে একটি অতি প্রাচীন ঝাড়বাতি। ভেতরে ঢোকার সাথে সাথে এনারা আমাদেরকে পরিবেশন করেছিলেন মাটির ভারী করে লেবুর শরবত। আমাদের বেলা 1টার স্লটে লাঞ্চের বুকিং ছিল। বেলা 1টা থেকে 2টো আর 2টো থেকে 3টে এই দুটি স্লটে এখানে লাঞ্চের বুকিং করা যায়। লাঞ্চের সাথে আপনারা চাইলে ইভিনিং টিও ইনক্লুড করতে পারেন। এনাদের কিন্তু নিজস্ব কোনো পার্কিং নেই, তবে গাড়ির চাবি দিয়ে দিলে মন্দিরের পাশেই এনারা একটি খোলা জায়গায় গাড়িটিকে রেখে দেন। তবে জানেন, ভেতরে ঢুকে আমার সবচেয়ে ভালো লেগেছিল ঠাকুর দালানের সামনে দেওয়া এই বিশাল বড় আলপনাটি। এই ঠাকুর দালানটি দেখলেই অনেক বাংলা ছবির কথা মনে পড়ে যায়। চোখের বালি, গয়নার বাক্স, বুলবুল এইসব সিনেমার শুটিং তো এখানেই হয়েছে। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়িটি বাংলার মণ্ডল রাজবংশের ইতিহাসের সাক্ষী। স্বাধীনতার পরে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, তখন এই রাজবাড়িটিও ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে জানেন, শুনেছি 2010 সালে রাজবাড়িটি অধিগ্রহণের পর মিস্টার রাওলা এটিকে ধীরে ধীরে কলকাতার একটি সম্পূর্ণ কার্যকরী ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত করেন। ফটোশুটের জন্য এই রাজবাড়িটি কিন্তু বেশ সুন্দর একটি জায়গা। চলুন এবার দেখি তো আমার বরমশাইটি আবার কোথায় গেল। এই তো খুঁজে পেয়েছি। আকাশের যা অবস্থা, তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে নিই। আজ থেকে বেশ কয়েক বছর আগে যে মানুষটির সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে পথ চলতে শুরু করেছিলাম, আজ দেখতে দেখতে দেখুন না 28টি বছর পেরিয়ে গেল। পরিবার সাথে ছিল বলে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। গোটা রাজবাড়িটিকে মাতিয়ে রেখেছিল বাঁশির একটি মিষ্টি মধুর সুর। বেলা 1টা থেকে আমাদের লাঞ্চের টাইম, তাই হাতে এখনো অনেকটাই সময় আছে। চলুন ততক্ষণ পর্যন্ত এই গোটা বনেদি জমিদার বাড়িটি একটু ঘুরে দেখি। তবে যা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জানি না কতটা কি দেখতে পারবো। এই যে ঠাকুর দালানের পাশে যে দরজাটি দেখতে পাচ্ছেন ভিতরে অন্ধকার, এটি হচ্ছে জমিদার বাড়ির জেলখানা। এই জেলখানাটি আবার জানেন এনাদের রেস্টুরেন্ট।
আজকে আমরা আমাদের বিবাহবার্ষিকীর লাঞ্চ এই জেলখানার ভিতরে বসেই করতে চলেছি। জেলখানার দরজার দুপাশে পোর্সিলিনের ফ্লাওয়ার ভাস দুটিকে দেখুন কি সুন্দর। আমরা এখন সবাই চলে এসেছি রাজবাড়িটির ভিতর দিকে। আমার শাশুড়ি মার বেশ বয়স হয়েছে, হাঁটুর ব্যথার জন্য হাঁটাচলা করতেও একটু অসুবিধা হয়, কিন্তু তাও জানেন রাজবাড়ি বাওয়ালিতে আসবো বলায় উনি এক কথায় রাজি হয়ে গেছিলেন। রাজবাড়ির ভিতরের এই পুকুরটি বেশ সুন্দর, আর পুকুরের ঠিক মাঝখানে রয়েছে একটি ফাউন্টেন। জায়গাটিতে প্রচুর চেয়ার টেবিল রাখা রয়েছে, কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ, বৃষ্টির জন্য একটুও বসতে পারিনি। পুকুরটির পরে এই রাস্তা বরাবর একটু এগিয়ে গেলে হাতের বাঁ দিকে রয়েছে এনাদের এই রুমগুলি। নাইট স্টে করতে চাইলে আপনারা এই রুমগুলিতে থাকতে পারেন। এখানে স্টে করার জন্য এই রুমগুলি ছাড়াও আরো বিভিন্ন ধরনের রুম রয়েছে। এই রাস্তা বরাবর সোজা গিয়ে হাতের ডান দিকেই রয়েছে এনাদের সুইমিং পুল, আর এপাশে রয়েছে এনাদের আরেকটি রেস্টুরেন্ট। লোটাস প্যাভিলিয়ন, পিয়ানো রুম, রুফটপ ক্যাফে, ঠাকুর দালান এবং বারান্দা, এইগুলি হচ্ছে এনাদের বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের নাম। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলটির কাছে। চারিদিকে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা সুন্দর একটি সুইমিং পুল। জায়গাটি সুন্দর হলেও এত গাছপালার জন্য বেশ মশার উপদ্রব রয়েছে। সুইমিং পুল থেকে সোজা রাস্তা বরাবর বাঁ দিকে আসলে রয়েছে এনাদের এই বাগান বাড়িটি। এই বাগান বাড়ির মধ্যেই রয়েছে এনাদের আরেকটি সুইমিং পুল। আজকের এই ওয়েদার আর বাড়িটির আর্কিটেকচার দেখে আমার মনে হচ্ছিল কোনো রেন ফরেস্টের ভিতরে এই বাগান বাড়িটি। যাই হোক, চলুন এবার প্যাক করা যাক। শাশুড়ি মার হাঁটতে কষ্ট হচ্ছিল বলে একটা জায়গায় বসিয়ে রেখে এসেছিলাম, আর তাছাড়া আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে। জমিদার বাড়ির এই বারান্দাটিকে একবার দেখুন। গোটা বারান্দাটি সাজানো প্রচুর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে, যার মধ্যে আমার নজর কেড়েছিল এই বিশাল বড় ট্রাঙ্কটি। ঢুকে পড়েছি আমরা সবাই জেলখানার ভিতরে। আমরা যেহেতু পরিবারে 6 জনের মতো লোক ছিলাম, তাই টেবিলগুলিকে সেট করতে ওনারা একটু টাইম নিচ্ছিলেন। জেলখানার ভিতরে জায়গা কিন্তু খুবই কম। ভিতরে ইটের দেয়ালগুলি থেকে একটু স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল, তবে জেলখানার ভিতরে এনাদের আলোকসজ্জাটি ছিল বেশ সুন্দর, আর পোর্সিলিনের এই বড় বড় ভাসগুলি ছিল দেখার মতো। আমরা এনাদের ক্লাসিক থালিটি বুক করেছিলাম, যার দাম ছিল 1300 প্লাস ট্যাক্স। 5 থেকে 11 বছর বয়সের বাচ্চার জন্য রয়েছে কিডস থালি, যার দাম 750 প্লাস ট্যাক্স। অপেক্ষা করতে করতে আবার আমরা বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। এই তো এবার আমরা বসে পড়েছি টেবিলে, আর প্রতিটি টেবিল এরকম সুন্দর করে কাঁসার বাসনপত্র দিয়ে সাজানো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সামনে চলে এলো সেই জমিদারি বনেদি থালি, যে থালিতে সবার প্রথমে গরম ভাতের উপর পড়েছিল 1 চামচ গাওয়া ঘি। এই ক্লাসিক থালিটি সাজানো ছিল সাদা ভাত, সোনামুগের ডাল, আলু পোস্ত, বড়িচূড়া, ঝুরি আলু ভাজা, কাঁকরোল ভাজা শুক্তো, কচু পাতা চিংড়ি, ফিশ বাটার ফ্রাই, চিকেন ডাক বাংলো, কড়াইশুটির কচুরি, স্যালাড, লেবু লঙ্কা দিয়ে। আমসত্ত্ব খেজুরের চাটনির সাথে পাঁপড় ভাজা ওনারা পরে পরিবেশন করেছিলেন। শেষ পাতে ছিল মিষ্টি দই, সন্দেশ, রসগোল্লা এবং মিষ্টি পান। রাজবাড়ি বাওয়ালির রেস্টুরেন্ট কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। অথেন্টিক বাঙালি খাবারের সাথে সাথে এখানে কন্টিনেন্টাল খাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পুরো থালিটি আপনাকে কিন্তু একাই শেষ করতে হবে, আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আর এটাই ছিল আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এত আইটেমের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছিল সোনামুগের ডাল, আলু পোস্ত, কচু পাতা চিংড়ি আর ফিশ বাটার ফ্রাই। এরকম থালি নিতে না চাইলে আপনারা আলা কার্টেও খাবার অর্ডার করতে পারেন। 28 বছর আগের সেই বিয়েবাড়ির পরিবেশ না থাকলেও ভোজটা কিন্তু আমাদের বিয়েবাড়ির ভোজই বটে। এখানে কি কি ধরনের থালি পাওয়া যায়, থালির দাম কত এবং লাঞ্চ টাইম কটা থেকে কটা, আর রুমের ভাড়াই বা কিরকম, তার কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। ঠাকুর দালানে সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনারা দেখতে পাবেন এই সুন্দর ডিজাইন করা মোজাইকের মেঝেটি। লাঞ্চ সেরে এখন আমরা
ঠাকুর দালানের সিঁড়িটা দিয়ে উপরে উঠে এসে চলে এসেছি এনাদের পিয়ানো রুমটি দেখতে। রুমটির একদম শেষের দেয়ালে রাখা রয়েছে একটি পিয়ানো। এই পিয়ানো রুমটিও কিন্তু এনাদের একটি রেস্টুরেন্ট। আপনাদের দাদাকে দেখুন, অলরেডি পিয়ানো ধরে ফটো তোলার জন্য পোজ নিয়ে নিয়েছেন। ঠিক পিয়ানো রুমের সাথে লাগোয়া রয়েছে এই ডাইনিং রুমটি। এখানে বসে লাঞ্চ অথবা ডিনার করতে হলে আপনাদের আলাদা করে বুকিং করতে হবে। রাজবাড়িটির প্রতিটি দেয়াল, ছাদ, ঝাড়বাতিতে অতীতের বাংলার মণ্ডল রাজবংশের ইতিহাস জড়িয়ে আছে, যে ইতিহাসকে দেখতে না পেলেও বেশ ভালোই অনুভব করতে পেরেছি। ঠাকুর দালানের সিঁড়িতে দাঁড়িয়ে রাজবাড়িটিকে দেখতে যেন আরো সুন্দর লাগছে। সন্ধ্যের পরে এই আলপনাটির উপরেই আয়োজন করা হয় শঙ্খধ্বনি এবং ঢাকের বাজনার সাথে সন্ধ্যা আরতি আর কিছু লাইভ ক্লাসিক্যাল ডান্স এবং গানের অনুষ্ঠান। তখন গোটা রাজবাড়িটি আলোর রোশনাইয়ে সেজে ওঠে। সেটা দেখতে যে কতটা বিস্ময়কর হবে তা আর বললাম না, কিন্তু এবারে আমরা সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত ছিলাম। চলুন এবার বাড়ি ফিরতে হবে। তবে আজকের এই বিশেষ দিনে পরিবারের সকলের সাথে সময় কাটাতে পেরে আমাদের দুজনেরই বেশ ভালো লাগছিল। জীবনে চলার ডায়েরির পাতায় যুক্ত করলাম আরো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, যা সবসময় মধুর স্মৃতি হয়ে থাকবে। এখন যাচ্ছি সেই সম্প্রীতি ফ্লাইওভারের উপর দিয়ে। রাজবাড়ির অভিজ্ঞতা আমাদের বেশ ভালো, তবে এই যাওয়া আসার রাস্তার অভিজ্ঞতা আমাদের একদমই ভালো নয়। পথে যেতে যেতেই ভিডিওটি শেষ করছি। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট আরেকটি ব্লগে।